এখানে কি বলতে এসেছো? ঠাকুমা, আমি আসলে আপনার সাথে কথা বলতে চাই। আপনি তো আপনার নাতির কথা সব শুনেছেন বলুন, কিন্তু আপনি একবারও আমার কথা শুনবেন না, যাকে আপনি এত ভালোবেসে বাড়িতে নিয়ে এসেছেন। সুযোগ দিচ্ছি, বলো। ঠাকুমা, এই আগুন আমি জেনে বুঝে লাগাইনি, ভগবানের দিব্যি। আর আমি তো বস্তিতে থেকে বড় হয়েছি। এই বাড়ি, এ বাড়ির সিস্টেম, এসব তো আমার ধারণারও বাইরে। এসব বুঝতে তো আমার একটু সময় লাগবে বলুন। আর আমি ওনাকে এই জন্য ধাক্কা মেরেছিলাম কারণ আমার তো জ্ঞানই ছিল না। আমি ভেবেছিলাম আমার আসলে আগুন লেগে গেছে। যদি ওটা ওনার লেগেছে তো তাহলে না, তাই আমি ওনাকে ধাক্কা মেরেছিলাম। আমার ওনার জন্য চিন্তা হচ্ছিল ঠাকুমা। আর উনি বলছেন যে আমি এই সম্পর্কটা মানতে চাইছি না। তাহলে এই পেপারে ওনার সাইন কি করে এলো? দেখুন না, উনি তো এই পেপারটা আমাকে সাইন করতে দিয়েছিলেন। ঠাকুমা, আপনি বলুন না একবার যে কে এই সম্পর্কটা মানতে চায় আর কে চায় না। আগুন লাগানো শুধু আপনি নয়, আমিও জানি। এবার বোঝান নিজের ঠাকুমাকে এই পেপারের ব্যাপারটা কি। আমি তো ঘুমোতে চললাম। গুড নাইট। দুটো দিনও যায়নি এই আনন্দের সময়ে, আর তুই ডিভোর্স নেওয়ার কথা ভাবছিস? আরে যখন সম্পর্কটা ভেঙেই দিবি তখন জুড়ে ছিলি কেন? কেন নষ্ট করলি এই মেয়েটার জীবন? আমি সব বলতে চেয়েছিলাম। তাহলে এখন বল, কি লুকিয়ে রেখেছিস তোর মনের মধ্যে? আমি এই বিয়েটা করতে চাইনি, শুধুমাত্র নভিয়ার খুশির জন্য করতে হয়েছে বিয়েটা। আমার এরকম কোনো প্ল্যান ছিল না। আসলে কি জানিস তো শুভ, নভিয়ার সমস্ত জেদকে পূরণ করা যে কোনো মূল্যে, যে কোনো পরিস্থিতিতে তোর এই স্বভাবটা, সেটা আমি খুব ভালো করেই জানি। কিন্তু নভিয়ার জেদ পূরণ করার জন্য তুই সায়নীর ওপর যেটা করেছিস তার কি হবে? এবার আমি বলছি, যে সম্পর্ক করেছো সেটা মেনে চলতে হবে। আমার সংস্কার আর আমার শিক্ষার দিকে কেউ আঙুল তুলুক, সেটা আমি একদম মেনে নেব না, বুঝলে? শেষ সুযোগ দিচ্ছি, এবার যদি কোনো ভুল করো, যে আঙুল ধরে হাঁটতে শিখেছিলে না, সেই আঙুল দিয়েই লটকে দেব তোমায়। আমি সায়নীকে ভালো করতে হবে, যে কোনো অবস্থায়, যে কোনো পরিস্থিতিতে এই বিয়েটা টিকিয়ে রাখতে হবে।
ঠাম্মি, জীবনে শুধু একটা দিকেই আমরা প্রথম পদক্ষেপটা রাখতে পারি, এটুকুই শুধু মানুষের ইচ্ছেতে হয়। কিন্তু সেই পথ কোথায় যাবে, শেষে কি আছে, সে কৃষ্ণই ঠিক করে দেন। ঠিক সেই রকমই তোমার আর সায়নীর সম্পর্ক শ্রীকৃষ্ণের ইচ্ছে হয়েছে, তুমি কিছু করনি। এখন সায়নী তোমার জীবনের সব। ডিভোর্সের কথা তো তুমি ভুলেই যাও। এখন তোমাদের দুজনকে এই সম্পর্ক হাসি মুখে পালন করতে হবে, এটাই আমার আদেশ। রাধে রাধে। কৃষ্ণর এই লীলায় একটা সুযোগ আমি নিজের জন্যও দেখতে পাচ্ছি। এই সুযোগটাকে কিভাবে ব্যবহার করতে হবে সেটা আমি ভালো করেই জানি। কাকিমাকে একটা ফোন করে দিই, না হলে খুব চিন্তা করবে। তুমি চাওটা কি? আজকে তুমি যেটা করেছো না সায়নী, তারপর আমাদের এই সম্পর্কটা আমার পক্ষে শেষ করাটা অসম্ভব হয়ে গেছে। আমি করেছি। আজ আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেটা শুধু আপনার জন্য। আপনি আমাকে দুবার পুড়িয়ে মারার চেষ্টা করেছেন, আর এখনো যখন নিজের খেলাতেই নিজে হেরে যাচ্ছেন, সমস্ত দোষ আমার উপর দিচ্ছেন। ঠিক বলেছ, ভুল করেছি আমি, কিন্তু আর করব না। এবার এই বাড়িতে তোমার বাঁচাটা এতটাই দুষ্কর করে তুলবো যে তুমি এখান থেকে চলে যাওয়ার জন্য ভিক্ষে চাইবে। একদম। কিন্তু আপনার ঠাকুমা তো আপনাকে এটাও শিখিয়েছেন, যে মানুষ অন্যের সাথে সব সময় খারাপ করে তার সাথে সব সময় খারাপটাই হয়। আর আমার কথা শুনলে আপনি না খুশি খুশি নাভিয়াকে ওর শ্বশুর বাড়িতে পাঠিয়ে দিন। আর ঠাকুমা চিন্তা একদম করবেন না, ওনার থেকে ক্ষমা আমি চাইয়ে দেব। আর তারপর আমিও খুশি খুশি এই বাড়ি থেকে আর আপনার জীবন থেকে চলে যাব। ডিল? আমার ঘুম পেয়েছে, তুমি অন্য কোথাও গিয়ে ঘুমিয়ে পড়ো। কেন আওয়াজ করছো এখানে? আমার একটা বালিশ লাগবে। এখানে কিছু নেই, যাও এখান থেকে। আমি সব কটা বালিশ নিয়ে ঘুমোতে চাই। আরে তুমি কি করছো? তোমার লাগেনি তো? উঠে এসো। যাও।
লিসেন, এসিটা বন্ধ করে দাও না প্লিজ। ঘরটা তো একদম কাশ্মীর হয়ে গেছে, ঠান্ডা লাগছে আমার। আমার গরম লাগছে, এসি বন্ধ হবে না। তোমার প্রবলেমটা কি বলো তো? কিছুক্ষণের জন্য যদি বন্ধ করে দাও তাহলে কি সমস্যা? যদি তোমার এত প্রবলেম থাকে তাহলে আমাদের বাড়িতে একটা বড় হল আছে, সেখানে যাও আর শুয়ে পড়ো, কেউ তোমাকে কিচ্ছু বলবে না। হাঁ করে দেখছো কি? তাকিয়ে থাকলে এসি বন্ধ করবো না আমি। কি হলো? কি পড়ে গেল? কি হলো? কি ভাঙলো? আবার কি হলো? কেউ আঘাত পায়নি তো? ব্যথা কি করে পাবে দিদি? এই ভাসটা ভেঙে গেছে তো। ওই ভেঙেছে, আরাম করে ঘুমোচ্ছে মহারানী। এই হ্যালো হ্যালো, ঘুমটা নষ্ট করে দিল। আরে আমার বিউটি স্লিপটাকেই খারাপ করে দিল। আই এম সরি, আমার জন্য আপনাদের সবার ঘুমটা নষ্ট হলো। এত চিৎকার করলে তো কুম্ভকর্ণ জেগে যাবে। আসলে ওটা আমি আসলে ঘুমের মধ্যে এসেছিলাম তো, ধাক্কা লেগে পড়ে গেল। চলো চলো। কোনো ব্যাপার না বৌমা, এটা আর একটা আনা যাবে। তুমি এখানে কেন শুয়েছো? আসলে ঠাকুমা, ঘরের মধ্যে না আমার খুব ঠান্ডা লাগছিল। এসিতে শোয়ার তো কোনো অভ্যেস নেই, আর ঠান্ডাও লেগে যায়। কিন্তু উনি তো বন্ধই করতে দিলেন না, আর তার উপর পুরো বিছানাটাও ঘিরে রেখেছিলেন। আমার ঘরে আমার জন্য তো কোনো জায়গাই নেই ঠাকুমা। চলো আমার সঙ্গে। এসি চালাতে হলে চালাও, নইলে বন্ধ করে দাও। আর হ্যাঁ, মাটিতে শোয়ার কোনো প্রয়োজন নেই, বিছানার উপর আরাম করে শো। মনে রেখো তুমি এই বাড়ির বৌমা। ঘরের লক্ষ্মীকে কষ্ট দেওয়া কোনো ভালো কথা নয়। নিজেকে শুধরে নাও, নইলে আমি তোমাকে শুধরে দেব।
কিন্তু প্রবলেম কিন্তু আমার এসিতে নয়, আপনার অ্যাটিটিউডে। জায়গা খালি আছে, যদি মনে হয় তো। আমি তো ঘুমিয়ে পড়লাম। কি বলছো এসব? আমি আমার নিজের কানে শুনেছি আর নিজের চোখে দেখেছি দাদা। শুভ ঠাম্মার সঙ্গে কথা বলছিল, ও নিজেই ঠাম্মাকে বলল যে ও শগুনকে কোনো ভালোবাসে না আর ওর সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চায় না। দেখলে তো তুমি, আজ যদি ওর সম্ভব হতো হল ঘরে শোয়াতো। দেখলে তুমি। ঠিকই বলেছো। সেই জন্যই দাদা, লোহা গরম আছে, এবার হাতুড়ি মেরে দাও। ওই শগুনও বাইরে বেরিয়ে যাবে আর সমস্ত প্রপার্টি আমাদের হাতে চলে আসবে। প্ল্যানিং শুরু করো। এইবার যুদ্ধটা এমন হবে না শুভ সামলাতে পারবে আর না সুমনা। হাত ছাড়াচ্ছ কেন? ফুলশয্যার রাতের পর স্ত্রী যদি স্বামীর থেকে দূরে চলে যায়, বিষয়টা ভালো দেখায় না। স্বামীকে খুশি করা আর তার সেবা করা, সেটা একজন স্ত্রীর ধর্ম। আর স্ত্রীর মর্যাদার সম্মান করা স্বামীর কর্তব্য। তুমি তো আর প্রত্যেকবার জিততে পারবে না, তাই না? কালকের দিনটা হয়তো তোমার ছিল, কিন্তু আজকের দিনটা আমার হবে। সজাগ থেকো। গুড নাইট। সকাল সকাল চা না গুড মর্নিং চ্যালেঞ্জ দিয়ে দিল, জানি না এবার কি করবে। কিন্তু কোনো ব্যাপার নয় শুভ স্যার, আমি আপনার চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করছি।